আপনি দায়িত্ব নিয়ে বলেছেন, আপনি ওই পত্রিকাগুলোর বিরুদ্ধে কন্ডেম করেন, এটা কেন বলছেন? সেখানে প্রতিবাদ দেন যে আমির জামাত বলে নাই, সেটা বলেন না। মাসুদ ভাই, আমরা একদম আমি এক পত্রিকায় রিপোর্ট আসলে প্রত্যাহার করতে হবে না, ওনাকে বলতে হবে না। আপনারা কি, আমি একটু বলি, উনি যেটা শান্ত ভাই, আপনারা কি 16 বছর বিভিন্ন পত্রিকার রিপোর্টের বেসিসে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেন নাই? বলেন নাই? আমি কি বলি নাই? আমি কি প্রকাশিত রিপোর্টের দুজনের কথার ভিতরে শুধু একটা লাইন খুব ভালো লেগেছে, ফ্যাসিবাদের বিরুদ্ধে যত কথা বলেছি সবকে আমি কানে। বিভেদের এই জায়গাটা হচ্ছে যে আমাদের রাজনীতিবিদ হিসেবে আমাদের যেমন দায়িত্ব নিতে হবে, এবং রাজনীতিবিদদের মধ্যে যারা আবার সিনিয়র পার্সোনালিটিস আছেন, সিনিয়র লিডারশিপে যারা আছেন, তারা তাদের কথা বলার মধ্য থেকে কিন্তু একটা মেসেজ দেন, যে মেসেজটা সেকেন্ড লেভেল, থার্ড লেভেল, ফোর্থ লেভেল, ইভেন গ্রাসরুট লেভেল পর্যন্ত ওটাকে ক্যারি করা হয়। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন, এক যে জার্নালিস্ট এবং একজন নাগরিক হিসাবে, যখন ঢাকায় স্লোগান উঠেছে জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়, আমি আপনাকে একটা কথা খুব কঠিনভাবে বলি, 17 বছরেও আমার বাউফলে এই স্লোগান তৃণমূল পর্যায়ে এত দূর যায় নাই। মানে বিভেদের রাজনীতিটা এই ঠিক গ্রাম পর্যন্ত পৌঁছায় নাই। অথচ খুব দুর্ভাগ্যজনক, ওই যে বললাম না, যে যখন আপনি উপর থেকে মেসেজ যাবে, মাথা যখন নষ্ট হয়ে যাবে, মাথা যখন পচন ধরবে, শরীর বাঁচাতে পারবেন না। এই বছর এটা দেখলাম ওয়ার্ডে ওয়ার্ডে মিছিল হয়েছে। মানে মাসুদ ভাই, ওয়ার্ডে মিছিল হয়েছে, আমরা তো দেখি যে কেন্দ্রীয় নেতাদের সম্পর্ক খুব ভালো বিএনপি জামাত। আমি বলি যে এই ওয়ার্ডে ওয়ার্ডে মিছিল হয়েছে যে জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়। আমি গ্রাম থেকে আমাকে কিছু ভিডিও পাঠিয়েছে, আমি দেখে খুব অবাক হলাম। লুঙ্গি পরা, স্বাভাবিকভাবে আমাদের গ্রামের মানুষ এইটাই করে, লুঙ্গি পরে, গেঞ্জি পরে, শার্ট পরে নর্মালি চলে যাচ্ছে, সেই মিছিল করতেছে জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়। এরকম একজনকে আমাদের মিছিল শেষে জিজ্ঞেস করছে, বলছে যে ভাই, এবার আমাদের মিছিলের স্লোগান কাগজে ঠিক করে দেওয়া হয়েছে। এগুলো দেওয়ার জন্য ঠিক করে পাঠাই দেওয়া হয়েছে। ডিস্ট্রিক্টে পাঠানো হয়েছে, ডিস্ট্রিক্ট থেকে উপজেলায় পাঠানো হয়েছে, উপজেলা থেকে ইউনিয়নে পাঠানো হয়েছে, ইউনিয়ন থেকে ওয়ার্ডে পাঠাই দেওয়া হয়েছে। আপনি সেই দেশে বিভেদের রাজনীতির কবর রচনা করবেন কি করে? ইটস ডিরেকশন। আমরা তো এটা ছড়িয়ে দিচ্ছি, বিভেদটা আমরা কমানোর প্রক্রিয়ার পরিবর্তে আমরা রাজনীতিবিদের এটাকে ছড়িয়ে দিচ্ছি। সেই জায়গায় আমি বলছি যে সিনিয়র লিডারশিপ যারা আছেন, তাদের মধ্যে সম্পর্ক ভালো আছে, হয়তো মুখে মুখে ভালো থাকে, ওপেনে, ওই যে বললাম না, ওপেনে একরকম, গোপনে আর এক রকম। ওপেনে সে বলেন এইটা করতে হবে, এটা করতে হবে, গোপনে তিনি কিন্তু ওটাকে ধারণ করতে পারেন না। না ধারণ করার প্রেক্ষিতে যেটা হচ্ছে যে আমাদের এই 2024 আগস্টের পরে দেখেন শহীদের সংখ্যা নিয়ে আমি একটা কথা বলি আপনাকে। জামাত ইসলামী বারবার বলে আসছে, আমির জামাত এটা প্রথম শুরু করেছেন ডাক্তার শফিকুর রহমান, যে শহীদ কোনো ব্যক্তি বা দলের সম্পদ হবে না, দেশের। এটি কি হওয়ার কথা ছিল না? এই বক্তব্যটা কি ওনার হওয়ার কথা? এটা তো সবার হওয়ার কথা। এই যারা শহীদ হতে গেছে, সে কি জামাত ইসলামের সাইনবোর্ড লাগাই গেছে? সে কি বিএনপির সাইনবোর্ড লাগাই গেছে? সে কি জাতীয় পার্টির সাইনবোর্ড লাগিয়ে গেছে? ছাত্রদল শিবিরের সাইনবোর্ড লাগিয়ে গেছে? সে দেশের জন্য গেছে, প্রয়োজনে গেছে, ফ্যাসিস্টের বিরুদ্ধে গিয়েছে। সেই লোকটাকে এখন আমরা কেউ শিবির বলছি, কেউ জামাত বলছি, কেউ ছাত্রদল বলছি, কেউ বিএনপি বলছি। বাট জামাত ইসলামীকে যতবার কোশ্চেন করা হয়েছে, আমার মতো ছোট মানুষ সেভারাল টাইম সাংবাদিকদের আমার মুখোমুখি হতে হয়েছে, ভাই আপনাদের শহীদের সংখ্যা কত? আমি বলছি যে ভাই আমাদের যতজন শহীদ হয়েছে সব আমাদের। তার মানে যে শহীদের তালিকা আপনারা দিয়েছেন সেটি কি সব শহীদ আপনাদের না? ইভেন আপনি জানেন যে আমরা শহীদ স্মারক গ্রন্থ বের করেছি। হ্যাঁ, ওইটার কথাই বলছি, ওটা কি সব শহীদ? সব শহীদদের আমরা সেখানে নিয়েছি। আচ্ছা, সব শহীদদের আমরা নিয়েছি। আমরা বলেছি তারা রাষ্ট্রীয় সম্পদ। এটা আওয়ামী লীগ এই রাজনীতি করেছে, এই রাজনীতি আমি করবো কেন? এই রাজনীতি বিএনপি করবে কেন? বিএনপি কেন করবে? এবং সেই শহীদের সংখ্যাও আপনি দেখেন যে সেই শহীদের সংখ্যাও এক এক মিটিংয়ে এক একটা বলা হয়। এক মিটিংয়ে বলা হয় 37 জন, এক মিটিংয়ে বলা হয় 153 জন, এক মিটিংয়ে বলা হয় 162 জন। তাহলে আপনি কোন জায়গায় আছেন? আবার ওই দলের মহাসচিব কোন একটা মিটিংয়ে বলেন যে আমাদের 1000-এর উপরে, আমাদের 800-র উপরে আমাদের শহীদ হয়েছে। তাহলে এখন কোনটা ঠিক ধরবে? এর চেয়ে সুন্দর হতো না যে আমাদের এই শহীদেরা রাষ্ট্রের সম্পদ, জাতির সম্পদ। জামাত ইসলামী তো এটা আমরা যে 2 লক্ষ করে টাকা দিয়েছি, আমরা কিন্তু কেউ কাউকে জিজ্ঞেস করতে জানি আপনি কোন দল করেন। এটা জামাত ইসলামী আমিরের ডিসিশন ছিল যে আপনারা জিজ্ঞেস করতে যাবেন না কে কোন দল করে, সবাইকে আপনারা দিবেন। আহত পঙ্গু আমরা জানতে চাই নাই। এখন আমাদেরকে জিজ্ঞেস করা হয় ভাই জামাতের আহত কত? আমরা বলছি যারা আহত, যারা একটা গুলি খায় নাই, শুধু মানে ইটের আঘাত খাইছে, সে একটু রক্ত বের হয়েছে, ওই ভাইটা আমাদের। এবং শুধু তা না, যারা ওখানে আন্দোলন করতে গিয়েছে তারা সবাই আমাদের, আমরা সবাই এক হয়ে কাজ করেছি। সেখানে শান্ত ভাই যেটা বলেছেন, ডাক্তার শফিকুর রহমানের প্রশ্নই নাই কোনো একটা দলকে। আমি বললাম আপনাকে যে আমি শফিকুল ইসলাম মাসুদ সহ আমাদের
কোনো প্রোগ্রামে বিএনপি এবং তাদের নাম ধরে এই সৌজন্যতাটুকু রক্ষা করার দায়িত্ব জামাত মনে করে, এবং সেই দায়িত্ব নিয়ে আমরা কথা বলেছি। আমি বললাম আপনাকে সবচেয়ে বেশি নেগেটিভ ইমপ্রেশনটা বিএনপি বা জাতীয়তাবাদী দল নিয়েছে কোন জায়গা থেকে? পাথর মেরে হত্যাকাণ্ড ঘটনাটা থেকে, যেখানে খুব স্বাভাবিক দেখা যাচ্ছে যে তারা বহিষ্কার করছে 11 জনকে, খুব স্বাভাবিক দেখা যাচ্ছে পুলিশ অ্যারেস্ট করছে, একেবারে তাদের দলীয় লোকদেরকে অ্যারেস্ট করতেছে, এবং তার পরিবারের সন্তান সে প্রকাশ্যে বলতেছে, তার মেয়ে বলতেছে, তার সে ছোট ছেলে সে মিডিয়াতে বলতেছে। তো এইগুলো দেখার পরেও কিন্তু আমরা যে দুটি প্রতিবাদ করেছি, সেই প্রতিবাদে আমার এখনো ভিডিও আপনি এখানে যদি দেখতে চান আমি দেখাতে পারি, এরপরে আমি আপনাকে এপিসোডে দেখাবো যে স্টার্টিংটা করেছি আমি বলে যে আমরা এখানে কোনো ব্যক্তি বা দলের বিরুদ্ধে কথা বলতে আসি নাই। আমরা আসছি 2006 সালের 28শে অক্টোবর লাশের উপরে নৃত্য করার যে দৃশ্য, এই দৃশ্য যে কোনো কারণে আবার আমাদের সামনে ফিরে এসছে, এটা আমরা পুনরাবৃত্তি হতে দেন, এবং যারা এর সাথে জড়িত অবশ্যই সে যে দলের হোক তাদেরকে গ্রেপ্তারের আওতায় আনতে হবে এবং শাস্তিমূলক ব্যবস্থা করতে হবে। সুতরাং সেই জায়গাটায় আজকে যদি কেউ মনে করেন যে জামাত ইসলামী এটা শুরু করেছে, এটা নির্বুদ্ধিতা ছাড়া এবং জামাত ইসলামের উপর অবিচার করা ছাড়া আর কিছুই নেই। এবং আমি মনে করি শান্ত ভাই যদি জেনে বুঝে এটা বলে থাকেন তাহলে এটা প্রত্যাহার করা উচিত, আর যদি জেনে বুঝে না করেন তাহলে উনি এটা চ্যালেঞ্জ দিয়ে ভবিষ্যতে আমি যেটা ওনাকে বলেছি সেই চ্যালেঞ্জ ওনাকে গ্রহণ করা উচিত। জি, একটু শান্ত ভাই আপনি এই চ্যালেঞ্জ প্রসঙ্গে কিছু বললে তারপর আমি পরের প্রসঙ্গে যাব। আসলে চ্যালেঞ্জ কি, এই মাসুদ ভাই তরুণ এবং ভালো কথা বলেন, লেখাপড়া জানা নেতা। জামায়াত ইসলামের মধ্যে যাদের কথা আমি শুনি এবং পছন্দ করি তার মধ্যে একজন হচ্ছেন মাসুদ ভাই। তিনি রাজনীতি ছেড়ে দেন, এটা আমি কোনোভাবেই চাই না, এবং আমি অনুরোধ করব, মানুষেরই ভুল হয়, আপনার রাজনীতি নিয়ে ব্যস্ত থাকেন, কাজ করেন, সেই ক্ষেত্রে যদি শুনতে বা ফলো করতে ভুল হয়েও থাকতে পারে, তবু দয়া করে রাজনীতি ছাড়বেন না। এবার আমি বলি না, যে রাজনীতি না শেষ করতে দেন, তাহলে বুঝবেন। 7 সেপ্টেম্বর 2024 এই তারিখে সমকাল পত্রিকার একটা নিউজের হেডলাইন হচ্ছে বিএনপির সঙ্গে জামায়াতের টানাপোড়েন বাড়ছে। রিপোর্টে করেছে দুইজনে যৌথভাবে, রাজীব আহমদ ও কামরুল হাসান। এইখানের আপনি কোট আনকোট আপনাকে একটু কথা পড়ে শোনাই, তাহলে বুঝবেন যে আমি ভুল বলেছি কোন জায়গাটায়। বলছে 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর বিএনপি ও জামায়াত ইসলামীর পথ আবার আলাদা হয়ে যায়। মতবিরোধ প্রথম প্রকাশ্যে আসে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের বক্তব্য ঘিরে। তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ভাষণ নিয়ে বিএনপির বিপরীতমুখী অবস্থান নেন, কৌশলে সমালোচনা করেন দীর্ঘদিনের মিত্র দলটির। এরপর ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা দেয় বিএনপিতে। বিএনপির দ্রুততম সময়ে নির্বাচন চাইলেও জামায়াত আমির বলেন এখনও শত শত মানুষ হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে, রক্তের দাগ মোছেনি, বন্যায় দেশ আক্রান্ত। এই সময়ে কেউ নির্বাচন জিগির তুললে জাতি তা গ্রহণ করবে না। এই বক্তব্যে তিনি অভিযোগ করেন বিএনপি ক্ষমতার 80% ইতিমধ্যে দখল করে ফেলেছে, ভিক্ষুকের থালা থেকে হাটবাজার কিছুই বাকি রাখেনি। এইবার বলেন, কোট আনকোট যেটা পড়লাম, আপনি ওই দুই সাংবাদিক এই পত্রিকাকে কাঠগড়ায় দাঁড় করান এবং ওই সময়ের অনেক পত্রিকার হেডলাইন আমি বের করব। আমি নিজে যেহেতু কলামিস্ট, আমি লিখি, আমার সংগ্রহগুলো থাকে, পয়েন্ট বাই পয়েন্ট আমি অন্তত 10টা সংবাদ মাধ্যমের হেডলাইন বের করে দিব যে জামায়াত ইসলামের আমির এই কথা বলেছেন। তিনি ওই সময় আরও দু একটা কথা অগ্রহণযোগ্য বলে তাকে ব্যাখ্যা দিতে হয়েছে। একটা হচ্ছে আওয়ামী লীগকে ক্ষমা করে দেওয়ার যে কথা বলেছিলেন তেজগাঁয়ে, সেই কথাটা নিয়ে পরে আবার ব্যাখ্যা দিতে হয়েছে। আমি এটা মিন করিনি, আমি ক্ষমার দৃষ্টান্ত রাখতে চেয়েছি, কিন্তু ফ্যাসিবাদ খুনিকে না, এই ব্যাখ্যা দিতে হয়েছে। তিনি বসুন্ধরা মিডিয়ায় গিয়েছিলেন ছুটে, সেটা একেবারেই প্রিম্যাচিউর একটা অবস্থা ছিল, মানে সেখানে আক্রান্ত হলে সেটাতে তাদের উপরে ফ্যাসিবাদের পক্ষে অবস্থান নেবার কারণে তাদের উপর রাক্ষোভ আছে। বিএনপিও এই বদনামে জড়িয়েছে বসুন্ধরা গ্রুপের সঙ্গে জড়িয়ে, কিন্তু জামায়াতের আমির নিজেও সেখানে গিয়েছেন। ফলে তাদের কিছু মানুষ তো ভুল তো হতেই পারে, বা ভুল বক্তব্য দিতে পারেন, বা কোনো কিছু না বুঝে আকবরিও কেউ বলে ফেলতে পারেন, কিন্তু আপনার নেতা বা বিএনপির নেতা বা যে কেউ হোক তারা তো মানুষের ঊর্ধ্বে নয়, মানুষ তো। সুতরাং এইভাবে করে আমি একটা কথা বলেছি বলে আপনি রাজনৈতিক বিশ্লেষক নিয়ে কটাক্ষ করবেন, আপনি আমাকে নিয়ে চ্যালেঞ্জ নেবেন, এইসব করবেন, এটা না করে আপনি আমার ভাই, আপনাকে আমি পছন্দ করি এবং আমি চাই আপনি রাজনীতিতে টিকে থাকেন। পারলে বা সমকালের ওই রিপোর্টের চ্যালেঞ্জ, এখনো 80% দখল এবং জামাত আমির এটা বলেছেন,
এই যে শান্ত ভাই এটা একটু ক্লিয়ার হতে চাই, এই যে এই লাইনটা বের করতে পারেন, এই যে বিএনপি ক্ষমতা, আপনি এই যে দেখেন বিশ্লেষক, আর এই যে আপনি পড়েন বিএনপি ক্ষমতার 80% ইতিমধ্যে দখল করে ফেলেছে। জামাতের আমি কাকে বলেছি, হাটবাজার কিছুই বাকি রাখে। রিপোর্ট, এইটার পত্রিকা আর রিপোর্ট আর আমিরে আমিরে জামাতের জামাতের নামে কথা লিখেছে, এই যে বলছে যে ইয়ার এটা একটা পত্রিকার কথা লিখেছে, এটা কি আমিরে জামাত বলেছে? এই যে বলছে আমি ডাক্তার শফিকুর রহমানের বক্তব্য, তার বক্তব্য ঘিরে এই যে বলেন বিএনপি দ্রুততম সময়ে নির্বাচন চাইলে জামায়াত আমির বলেন। এই রিপোর্টের যে জামাত ইসলামী প্রতিবাদ দিয়েছে সেটা কি আপনি জানেন? আপনি প্রতিবাদটা দেখান পারলে। এই যে বলছে যে জামায়াতের আমির বলেন, সেটা কি জানেন? আচ্ছা আপনি বলেন এরকমটা বিষয়কে ঢালাও ভাবে বলেন বলে কমা দিয়ে যে কথাটা বক্তব্যটা তুলে ধরেছে সেটা জামায়াতের আমির বক্তব্য না। আমি এটাই জানতে চাচ্ছিলাম শান্ত ভাই, একটু দর্শকের স্পষ্ট করার জন্য জানতে চাচ্ছি, সেটা কি জামায়াতের আমিরের বক্তব্য হিসেবে উপস্থাপন হয়নি? এখন এরপরও যদি উনি না বুঝেন, আচ্ছা মাসুদ ভাই না বুঝুক, আপনি দর্শককে একটু বোঝানোর জন্য জানতে চাচ্ছি আপনার কাছে। আমার বুঝার দরকার নেই, কিন্তু আপনি বুঝছেন কিনা সেটা না। আচ্ছা আমি একটু বুঝি, কোট আনকোট পড়ে শুনিয়েছি। আপনি একটা পত্রিকা রিপোর্ট ধরে, এরকম পত্রিকা রিপোর্ট ধরে কি আপনি আমিরে জামাতের ব্যাপার আপনি কথা বলতে পারেন? 10টা পত্রিকার আমি তো সন্দেহ করি যে আপনি এটা কোন দলের হয়ে এখানে কথা বলতে এসেছেন। আমি দায়িত্ব নিয়ে এবং আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনি বিশ্লেষক হিসেবে কথা বলেন না, আপনি একটা দলের হয়ে এখানে কথা বলছেন। শান্ত ভাই আপনি একটা দলের হয়ে মাসুদ ভাই আমরা দুর্ভাগ্যজনকভাবে আমাকে বলতে হলো যে আপনি একটা দলের মানে মুখপাত্র হিসেবে আপনাকে কথা বলেন। শান্ত ভাই এটা কথা বলতে পারেন না। মাসুদ ভাই হেডলাইন বের করে শান্ত ভাই আপনি কথা বলতে পারেন না, আপনি মুখপাত্র হিসেবে কথা বলছেন ভাই, আপনি তো বিশ্লেষক হিসেবে। শান্ত ভাই আমি আপনি তাহলে সেই কথার মধ্যে সমকালের রিপোর্টটা উল্লেখ করতে হতো, আপনি সমকালের রিপোর্টটা উল্লেখ করতে হতো। শান্ত ভাই এটাই জানতে চাচ্ছিলাম যে এই বক্তব্যটা জামাতের আমির কি কোনো প্রোগ্রামে দিয়েছে নাকি ওই পত্রিকাকে দিয়েছে, এটা একটু জানতে চাই। এই বক্তব্যটা কি জামাতের আমিরের কোনো প্রোগ্রামে বক্তব্য না ওই প্রতিবেদককে বলেছে, এটা একটু জানতে চাই। যে দুইজন প্রতিবেদকের আপনি নাম বলছিলেন রাজীব এবং কামরুল হাসান, ওনাদেরকে দেওয়া নাকি কোনো আমি বলি আপনাকে, জামায়াতের আমির একটা সভায় বক্তব্য দিয়েছেন, প্রতিক্রিয়া জানাতে জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা যে ভাষণ দিয়েছে, জি জি জি, সেই ভাষণের প্রতিক্রিয়ায় বিএনপি প্রধান উপদেষ্টার সমালোচনা করেছে। তা নির্বাচন চেয়েছে, যে ওনার কথায় নির্বাচনের কোনো প্রসঙ্গ আসে নাই। তার কাউন্টার দিতে গিয়ে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান যে বক্তব্য দিয়েছেন, সেইখানে এই যে শতকরা 80% দখল করে নিয়েছে, ভিক্ষুকের থালা থেকে হাটবাজার কিছুই বাকি রাখিনি, কোট আনকোট এই কথা হুবহু বলেছে। এই কথা কি সমাবেশে বলেছে নাকি ওই পত্রিকার সাংবাদিককে বলেছে? কাউন্টার না, তিনি সাংবাদিকদের বলেছেন। সেইটা নিয়ে বিভিন্ন সংবাদ সম্মেলনে বলি বিভিন্ন সংবাদ মাধ্যমে এটা প্রকাশিত হয়েছে। মাসুদ ভাই শুধুই রেগে যাচ্ছেন, 10টা 20টা সংবাদ মাধ্যম থেকে বের করে দেখাবো ভাই। এই আপনি যদি বলেন, আপনি আপনার সাথে বলেন মুসলিম ভাই, আমি বলি সময় আপনারা করেন না যে অনেক পত্রিকা একটু মাসুদ ভাইকে একটু শুনে আসি, আবার শান্ত ভাই আপনাকে। যদি শান্ত ভাই বিএনপির প্রতিনিধি হিসেবে এখানে আমার সাথে কথা বলেন, তাহলে আমি বিএনপির প্রতিনিধি হিসেবে ওনার সাথে আমি কথা বলবো, বলেন কোন। আর যদি উনি মনে করেন হ্যাঁ তাহলে তো উনি বিএনপি প্রতিনিধি, বিএনপি আমাকে প্রতিনিধি হিসেবে মেনে নেয় কিনা সেটা বিএনপি। আপনি যদি বিএনপি প্রতিনিধি হিসেবে কথা বলেন তাহলে আপনার সাথে বিএনপি হিসেবে আমি কথা বলবো। আমি কিন্তু বিএনপি হিসেবে কথা বলার জন্য আপনার সাথে বসি নাই। প্রথম কথা আপনার সাথে বসছি, আমি শুনেছি যে আপনি রাজনৈতিক, আমরা একটু আগাই। কিন্তু আপনার বক্তব্যটা একজন বিএনপির প্রতিনিধির বক্তব্যকেও এখানে ছাড়িয়ে গেছে। এটা হতে পারে না। যেহেতু আমার আপনি দায়িত্ব নিয়ে কথা বলতে পারেন, এই জবাবটা আমি দেই। আপনি দায়িত্ব নিয়ে কথা বলতে পারেন। আমরা একজন শুনি। আপনি সম্পূর্ণ অন্যায়, অযৌক্তিক এবং তথ্য ছাড়া আপনি কথা বলতে পারেন না। আমি তথ্য দিয়ে বলছি, এবং এই কথা বলার কারণে আপনার এখানে এটা প্রত্যাহার করা উচিত। আমি আপনাকে প্রত্যাহার করার জন্য দাবি জানাচ্ছি। উত্তেজিত হেন না, আমার আপনার প্রত্যাহার করা উচিত। আপনি বলতে পারেন আমিরে জামাত কিনা আপনি কথা বলতে পারেন না। মাসুদ ভাই আমরা একটু শান্ত ভাইয়ের কাছে আবার একটু শুনি। আমিরে জামাত এটা বলেছেন, আপনি পত্রিকার আপনি পাতে এটা মানে পত্রিকার একটা পর্যালোচনা আর আমিরে জামাতের বক্তব্য দুটোর মধ্যে পার্থক্য আছে। এটা রাজনৈতিক বিশ্লেষণ হিসেবে আপনি একটা ইশারা নাকি সাধারণ সম্পাদক। আচ্ছা মাসুদ ভাই আমরা একটু শান্ত ভাইকে একটু শুনে আসি। একজন আমিরে জামাতের বক্তব্য আর একটা পত্রিকার পর্যালোচনা, এটা কি একই রকম হবে? আচ্ছা এরকম শত শত পর্যালোচনা, মাসুদ ভাই আমরা আবার একটু শান্ত ভাই শুনে আসি। এরকম পর্যালোচনাকে আপনি কেন আমিরে জামাতের বক্তব্য হিসেবে আপনি এখানে চালিয়ে দিলেন? আপনি আপনার বক্তব্য শেষ হলে আমার ব্যাখ্যা আপনি কথা বলেন নাই, আপনি কথা বলতেছেন একটা রাজনৈতিক কর্মী হিসেবে। আমাকে আমার বক্তব্যটা দিতে দেন, দর্শকরা বিচার করুন। বিভেদের রাজনীতিতে কথা বলছেন, আপনি বিভেদ ছড়াতে আসছেন এখানে। আপনার কথা ঠিক না, আপনি বিভেদ ছড়াতে আসছেন ভাই। না আপনি বিভেদের বীজ বপন করতে আসছেন এবং বিভেদের রাজনীতি করার জন্য আপনাকে অ্যাসাইন করা হয়েছে। মাসুদ ভাই আমরা একটু আবার একটু শান্ত ভাই, আমি খুব সাথে বলছি যে আপনাকে বিভেদের রাজনীতি করার জন্য আপনাকে অ্যাসাইন করা হয়েছে এবং সেই অ্যাসাইনমেন্ট বাস্তবায়নে আপনি এই সেন্টেন্সটা ব্যবহার করেছেন, সম্পূর্ণ ইন্টেনশনাল আপনি ব্যবহার করেছেন। আর না হলে
আমি এই কথাটুকু বলার পর আমি রাজনীতি শেষ করতে চেয়েছি, সেখানে আপনার এটা প্রত্যাহার করা উচিত ছিল। না ঠিক আছে, আসলে আমারটা প্রত্যাহার করছি। আপনার শেষ হলে আমাকে বলে দেন, আপনি এই লাইন প্রত্যাহার না করলে আমি এই টক শো থেকে আমি প্রত্যাহার আমরা একটু এই লাইন প্রত্যাহার না আমরা একটু বোঝার চেষ্টা করি। মাসুদ ভাই আমি পরিষ্কার বলি ভাই, এরকম নাম করা হবে সুশীল, আমি পড়ি মুহসিন ভাই, নাম করা হবে সুশীল, তিনি বক্তব্য দেবেন রাজনীতির ঊর্ধ্বে এবং রাজনীতির চেয়ে এগ্রেসিভ মেন্টালিটিতে, এরকম সুশীলের সাথে আমি টক শো করতে আসি নাই। আচ্ছা মাসুদ ভাই, আমরা একটু হয় শুনি বক্তব্য প্রত্যাহার করতে হবে, না হলে আমি টক শো থেকে নিজেকে প্রত্যাহার আচ্ছা আমরা একটু শান্ত ভাইয়ের কাছে একটু শুনে আসি। মাসুদ ভাই আমাকে এই সুযোগ আমার তো অধিকার আছে, আমরা এটা নিয়েই দেখি উনি কি বলেন। আমার তো অধিকার আছে, অবশ্যই আমার কথা বলার অধিকার আছে, আমার না শোনার অধিকার আছে, দুজনেরই আছে। আপনাদের আমি ওনার কথা শুনবো না। আচ্ছা আমরা তাহলে ওনাকে বলতে হবে আমি বিএনপির হয়ে আসছি। আচ্ছা আমরা ওনার ব্যাখ্যাটা নিই। মাসুদ ভাই উনি বিএনপির হয়ে এসেছেন না, তো ওনাকে হয় বলতে হবে বিএনপির হয়ে আসবে, আর না হলে আমাকে বলতে হবে যে ভাই আমি মানে পরিচয় গোপন করা একজন ব্যক্তির সাথে আমি টক শো করব না। আপনার যদি আমার বক্তব্য শোনার ধৈর্য না থাকে তাহলে কোনো কথা নাই। আমার ধৈর্য আছে, কিন্তু আমাকে পরিচয় গোপন করে আপনি কথা বলতে পারবেন না। আমার ব্যাখ্যাটাও আমাকে দিতে দিতে হবে। আপনি পরিচয় গোপন করে কথা বলতে পারবেন না। আমার ব্যাখ্যাটা আপনার দুইটার শুনতে কোন হবে। একটা লাইন আপনাকে নিতে হবে, হয় বলেন আমি বিএনপির মুখপাত্র, আর না হলে বলেন এই কথাটা আমি প্রত্যাহার করলাম, আর না হলে আমি প্রত্যাহার করব। তিনটা লাইন তো আপনাকে দিয়েছি ভাই, আমি তো অপশন দিয়েছি। আমি তো এমসিকিউ তে উত্তর দিব না। আচ্ছা আমাকে আমার বক্তব্যই শুনতে হবে। তাহলে আমি উপস্থাপককে বলছি আমাকে ছুটি না না, ছুটি না আমরা একটু ওনার একটু শুনে আপনার বক্তব্য শুনে আমরা শেষ করব। আমরা একটু যদি আপনি শুনতে না আচ্ছা ঠিক আছে, আমরা ব্যাখ্যা দিয়েছেন তো উনি, সেই ব্যাখ্যা তো গ্রহণযোগ্য নয়। আচ্ছা আমি শান্ত ভাই আপনি একটু আমিরে জামাতের একটা বক্তব্য রিপোর্টকে পত্রিকার কোন রিপোর্টকে দিয়ে অ্যানালাইসিস করা যায়? প্রশ্নই নাই। বিএনপির কোন একজন সিনিয়র লিডারের বক্তব্য কি কোন একটা রিপোর্ট দিয়ে পর্যালোচনা করা যায়? ওনার মতো একজন বিজ্ঞ মানুষ এটা না বুঝতে এটা দুর্ভাগ্যজনক। এবং ওনাদের মতো লোকেরাই তাহলে জাতির বিভেদের জন্য যথেষ্ট হওয়া উচিত। আচ্ছা আচ্ছা ওনাকে বলতে দেন। না ঠিক আছে, এবার যদি উনি এগ্রি করেন যে আমার বক্তব্য শুনবেন, আমার ব্যাখ্যা শুনবেন, তাহলেই দিব। শুনবো কিন্তু কথা বলতে পারবেন। আচ্ছা আমরা একটু মাসুদ ভাই আমরা একটু আচ্ছা আপনি শুনেন দেখেন কনভিন্স হওয়া যায় কিনা, আমরা একটু শুনি। আপনি একজন রাজনীতিবিদ, আপনি বলেন। ধৈর্য থাকতে হবে ভাই, ধৈর্য ধরেই তো আপনার কথা শুনছি, কিন্তু আপনি অযৌক্তিক একটা কথা বলেন, অযথা কথা বলেন। আচ্ছা অনেক শেষ করলে আমাকে টাইম দিবেন। মাসুদ ভাই আমরা একটু শুনি। তাকে একা দিয়ে শেষ না 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 আপনি বলবেন, আপনি বলেন, আপনি এখন বলেন শান্ত ভাই। যদি মাসুদ ভাই বলে আমার আপনি বলেন, আপনার শুরু সময় আপনি বলেন। প্রথম কথা, আমরা কলাম লিখি এবং যেখানে বক্তব্য দেই কি করি, বিভিন্ন পত্রিকায় প্রকাশিত রিপোর্ট, সংবাদ মাধ্যমে আসা রিপোর্টের সূত্র ধরে তার বিশ্লেষণ করি কিনা? করি। সেইখানে যদি অনেকগুলা সংবাদ মাধ্যমে প্রথম সারির জাতীয় দৈনিকে বা টেলিভিশনে বিএনপি হোক, জামায়াত ইসলাম হোক, অন্য দলের হোক, যে কারণ নামে তার নাম মেনশন করে যে বিএনপি মহাসচিব বলেন দিয়ে কমা দিয়ে যে কথাটা লিখলো, সেই কথাটাকে ওই নেতার বক্তব্য হিসেবে, তার মত হিসেবে ধরে নেই কিনা, তাহলে সেই রেফারেন্স উল্লেখ করে সব সময় আমরা বক্তব্য দেওয়ার সময় প্রতি লাইনে লাইনে তো আর বলি না যে ইত্তেফাক এটা বলেছে, সমকাল এটা, প্রথম আলো এটা, এনটিভি এটা, সেটা তো বলি না। আমরা আমাদের বক্তব্য দিই। যদি কেউ চ্যালেঞ্জ নেন বা আমার এটাকে মিথ্যা মনে করেন, তখন আমরা রেফারেন্স বের করি প্রয়োজন হলে, কখনো কখনো শুরুতেই রেফারেন্স ব্যবহার করি। সেই ক্ষেত্রে মাসুদ ভাই যখন বলেছেন, আমি সঙ্গে সঙ্গে একটা পত্রিকার ডেট উল্লেখ করে, হেডলাইন উল্লেখ করে, কোট আনকোট আমি পড়ে শোনালাম। এটা কোন আনকোট রিপোর্ট না? হ্যাঁ আমি পড়ে শুনিয়েছি। এটা কি উক্তি বা সাউন্ড বাইট নাকি কোনো সমাবেশে বা কোনো সংবাদ সম্মেলনে বলে নাই উনি? এরপরে আমি বলি এটা তো এখানেই শেষ না। যদি প্রয়োজন মনে করেন এই রিলেটেড যে সংবাদ মাধ্যমে যতগুলো রিপোর্ট হয়েছে কম্পাইল করে আমি মাসুদ ভাইয়ের হোয়াটসঅ্যাপে পাঠাই। আপনি হোয়াটসঅ্যাপে দিলে হবে না, আপনি যখন দিবেন তখন আরেকটা টক শো করব আপনার সাথে। তখন কি হবে? তখন টক শো করব না, আমি এই কথা শোনার জন্য আমরা শেষ একদম শেষে চলে আসছি। মাসুদ ভাই মনে করেন যে আমি তিনটা কথা মুহসিন ভাই বলেছি, এরপর আপনি আলাদা কথা করেন, আমি ওনার কথা শুনবো। কিন্তু দ্বিতীয় কথা যে প্রশ্ন করেছে সেটার উত্তরটা দেই। আমি বিএনপির প্রতিনিধি কিনা? বিএনপির আমি যেহেতু কোনো পদ ধারণ করি না, আমি যদি নিজেকে নিজে এখন দাবি করি আমি বিএনপির প্রতিনিধি, বিএনপি যদি না মানে, মাসুদ ভাই আমাকে একটা পদ দিয়ে দেখ বলে যে ওনাকে একটা পদ দিয়ে দেন, মাসুদ ভাই দিলে তো বিএনপি মানবে না। সেই পরিচয় আপনি প্রত্যাহার করেন আপনার কথা। আমি সেই পরিচয় কথা যথার্থ বলেন না। যেহেতু আমার কোনো দলীয় পদ নাই, আমি যে সংগঠনে আছি এবং আমি যে পরিচয় পরিচিত, সেই পরিচয়ে আমি কথা বলেছি। আমার উনি রিপোর্টের এই পত্রিকা, উনি আরো দুইটা পত্রিকা রিপোর্ট শোনাক, কিন্তু আমিরে জামাত এটা বলেছেন, এইটা বলে আমি 1 সেকেন্ড থেকে থাকবো না। আমি সেটাই বলেছি বলে পত্রিকা। আচ্ছা আমরা একটু আমি করতে হবে। আমি শেষ করি, আমি একটু শেষ করি। আপনি কেন বললেন? ওই হ্যাঁ পত্রিকা নিয়ে বলেছেন, শান্ত ভাই আপনি দায়িত্ব নিয়ে বলেছেন, আপনি ওই পত্রিকাগুলোর বিরুদ্ধে কন্টেম করেন, এটা কেন বলছেন? সেখানে প্রতিবাদ দেন যে আমি যেমন বলে নাই,
সেটা বলেন না মাসুদ ভাই আমরা একদম আমি পত্রিকায় রিপোর্ট আসলে প্রত্যাহার করতে হবে না ওটা বলতে হবে না আপনারা কি আমি একটু বলি উনি 16 যেটা বছর সায়ন্ত ভাই আপনারা কি 16 বছর বিভিন্ন পত্রিকার রিপোর্টের বেসিসে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেন নাই বলেন নাই আমি কি বলি নাই আমি কি আচ্ছা আমি প্রকাশিত রিপোর্ট আমি দুজনের কথার ভিতরে শুধু একটা লাইন খুব ভালো লেগেছে ফ্যাসিবাদের বিরুদ্ধে যত কথা বলেছি সবকে আমি কানে শুনেছি আপনাদের মতো সংবাদ মাধ্যম এসেছে সেই সংবাদ মাধ্যমে পড়ে তার দিয়ে ফ্যাসিবাদের মুখোশ উন্মোচন করেছি তখন তো বলেন নাই যে পত্রিকার বেসিসে বলে শান্ত ভাই এবং মাসুদ ভাই আমার কাছে মনে হয় আজকের এই কোনো কিছু পছন্দ না হলেই আপনারা এইভাবে ভাইয়া আপনারা দুজনই শ্রদ্ধাভাজন শুধু আমি একটা লাইন বলি আমি বলি যে বিভ্রান্তিটা না মাসুদ ভাই শান্ত ভাই আপনি সমস্ত সংবাদ মাধ্যমকে মিথ্যা কথা বলতে পারেন আমি পত্রিকার হেডলাইন বের করব আপনি আমিরের জামাতের এই সম্মানটুকু আপনি রক্ষা করতে ব্যর্থ হয়েছেন আমি বলছি পত্রিকার হেডলাইন না তো এটা আপনি ভিতরের লাইনে চলে গেছেন পত্রিকার হেডলাইনটা কি বলেন আমি আপনাকে হেডলাইনও দেব আপনি দিয়েন তারপর কথা বলেন শান্ত ভাই মাসুদ ভাই হাতে নিয়ে বসছেন আপনি হাতে নিয়ে বসছেন আমি হাতে নিয়ে বসি নাই সেই কথা আমি এখানে বলিও নাই আপনি হাতে নিয়ে আমিরের জামাতের কথা আপনি এখানে বলবেন আর ডকুমেন্টস থাকবেন আপনার কাছে আমি এখন যদি বলে দেই যে আমাদের এই সাংবাদিক জগতের সভাপতি উনি এই কথা বলেছেন সাথে সাথে আপনি জানতে চাইবেন ভাই এটা কি বললেন আপনি এটা তো আপনি হিট করার মতো কথা বলেছেন টার্গেট করে কথা বলেছেন ইনটেনশনে কথা বলেছেন আপনি জামাতকে অ্যাটাক করার জন্য কথা বলেছেন টাচ করলে সব বের হয়ে আপনাকে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে জামাতকে ইয়া করার জন্য ক্রিটিসাইজ করার জন্য টাচ করলে সব বের হয়ে যায় আপনি সেই অ্যাসাইনমেন্টে এসেছেন আমায় মাত্রা আপনি অ্যাসাইনমেন্ট নিয়ে তো জামাতকে আপনি ক্রিটিসাইজ করতে পারেন এখন আপনি চ্যালেঞ্জ নিয়েছেন রেগে গেছেন না আমি রেগে যাই না আপনি রেগে গেলে আপনাকে কথা বলতে হবে না আমি তো আপনাকে অন্যায় বলেছেন আমি আপনাকে ব্যক্তিগত আক্রমণ করে একটা শব্দ বলি নাই আচ্ছা আমাদের সময় একদম শেষ হয়ে গেছে একটা শব্দও বলি নাই আমি পত্রিকার আপনি আমাকে ব্যক্তিকে বলেন না কিন্তু আমাকে ব্যক্তিকে বলে যদি আপনি আমিরের জামাতকে না বলতেন আমাকে ব্যক্তিকে বলে আমি মেনে নিতাম কিন্তু আপনি তো আমিরের জামাতকে বলেছেন আমিরের জামাত একজন রাজনীতিবিদ হ্যাঁ তো তার ভুল থাকতে পারে কিন্তু আপনি অন্যায় কথা বলেছেন সেই ভুলটা পত্রিকায় যদি আসে আপনি মিথ্যা কথা বলেছেন আরে একই কথা নিয়ে আপনি মিথ্যা বলেছেন আমি একটা লাইন বলি শান্ত ভাই মাসুদ ভাই আমি একটা লাইন বলি আপনি অসত্য কথা বলেছেন আপনি সত্যবাদী নন এটা প্রমাণিত হয়েছে আপনার পত্রিকার রিপোর্টে 16 বছর কথা বলেছি তখন আপনাদের ভালো লেগেছে এই পত্রিকার সূত্র উল্লেখ করে 16 বছর কথা বলেছি অনেক ধন্যবাদ আমরা কোনো পত্রিকার গোলামি করি না আমরা পত্রিকার গোলামি করি না আপনারা পত্রিকার কিংবা কোনো মানুষের গোলামি ভাই আপনারা ফ্যাসিবাদের বিরুদ্ধে সরকার এই ইনফরমেশন পত্রিকা থেকেই কালেক্ট করি আমরা পত্রিকা থেকে আবিষ্কার কিন্তু যথার্থটা করবেন আপনারা পত্রিকা থেকে কালেক্ট করেছেন আপনারা যে সব বিবৃতি দিয়েছেন সরকারের বিরুদ্ধে সেগুলো কোথায় পেয়েছেন মাসুদ ভাই শান্ত ভাই আমরা শেষ করার আগে শুধু একটা লাইন আপনাদের আমি সমকালের বিরুদ্ধেও বলি নাই কিন্তু আপনি সমকালের রিপোর্টটাকে অন্যায়ভাবে এখানে ব্যবহার করেছেন কেন অন্যায়ভাবে উপস্থাপন করেছেন যারা শুনেছে তারা পছন্দমতো উপস্থাপন করেছেন যারা শুনেছে ইন্টেনশনালি এটা উপস্থাপন করেছেন আরে এইখানে স্পষ্ট লিখেছেন যে আপনি প্রথম বলেছেন পত্রিকার রিপোর্টে বলেছে তিনি প্রথম ভাইয়া আমাদের বারবার আপনারা দুজনেই একই কথা রিপিট করছেন আমি শেষ করব শেষ করার আগে শুধু একটা কথা আপনাদের দুজনকেই বলবো এখানে যে জায়গাটা দিয়ে মাসুদ ভাই আমি একটা লাইন ধৈর্য থাকে শান্ত ভাই শান্ত ভাই মাসুদ ভাই আপনারা দুজনই এতটা ধৈর্যহীন এটা আমি ভাবি নাই আপনি এতটা ধৈর্যহীন এটা আমি ভাবি নাই আমি ভেবেছিলাম যত তরুণ রাজনীতিবিদ আসছে তাদের ধৈর্য আরো বাড়বে সে কি মিথ্যার উপরে ধারণ করবে যাই হোক আপনি মিথ্যা বলবেন এটা আমি মেনে নেব আমি মিথ্যা বলেছি কিনা সেটা দর্শকরা বিবেচনা করবে সেটা দর্শক বিবেচনা করবে আমি দরকার হলে এই বিবেচনার জাস্টিফিকেশন করার কমেন্টের মধ্যে আমি 20টা পত্রিকার হেডলাইন জুড়ে দেব অনেক ধন্যবাদ ডাক্তার শাখাওয়াত হোসেন সায়ন্ত এবং ডাক্তার শফিকুল ইসলাম মাসুদ